আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্রাইট স্কলার মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর হলেও আজকে তোমরা যারা অষ্টম এবং দাখিল পরীক্ষার্থী স্পেশালি তাদের জন্য আজকের এই ক্লাসটা। ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, একটা বড় একটা বিষয়, কিন্তু এটার একটা পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো তোমরা যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে আছো, তোমাদের জন্য কাজে লাগবে। তো ঝটপট তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আমরা এখনই মূল আলোচনায় ফিরে যাই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটা জানার আগে, মূল আলোচনার আগে আমাদের একটা বিষয় জানা দরকার। সেটা হলো আসলে আমরা সেন্টেন্সকে দুই রকমে চেঞ্জ করতে পারি। একরকম হলো কনভার্সন অফ সেন্টেন্স, আর একরকম হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স হলো যেটা পরিবর্তন করলে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন রহিম ভালো ছেলে, আমি বললাম রহিম ভালো ছেলে নয়। রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ নট আ গুড বয়। তার মানে রহিম ভালো ছেলে, রহিম ভালো ছেলে নয়। এটা হলো কনভার্সন অফ সেন্টেন্স, অর্থাৎ এখানে অর্থ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, এটার মূল কথা হলো এটার অর্থের পরিবর্তন হবে না, কিন্তু রূপের পরিবর্তন হবে। যেমন হাসান ভালো ছেলে, তার মানে হাসান খারাপ ছেলে নয়। গাছটি লম্বা, তার মানে গাছটি খাটো বা ছোট নয়। এখানে লোকটি গরিব, তার মানে লোকটা ধনী নয়। অর্থাৎ একই কথা আমরা একটু ভিন্নভাবে ঘুরিয়ে বলবো, কিন্তু তাতে অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। তো আমরা জানলাম সেন্টেন্সকে দুইভাবে পরিবর্তন করা যায়। একটা হলো কনভার্সন অফ সেন্টেন্স, আর একটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো কনভার্সন অফ সেন্টেন্সটা হলো যে তুমি পরিবর্তন করবা, সাথে সাথে অর্থও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হলো তুমি পরিবর্তন করবা, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে আমাদের প্রথম ফার্স্ট একটা পার্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এরকম অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভ, তারপরে ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস, এগুলো অনেকগুলো পার্টে আমাদের ক্লাসটা নিতে হবে। তো আজকে ফার্স্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পার্ট 1 নিয়ে আলোচনা করছি। এক্ষেত্রে প্রথম যে নিয়মটা আমরা বোর্ডে তোমরা লক্ষ্য করো, দেখো অনলি বা অ্যালোন, যদি আমরা কোথাও অনলি বা অ্যালোন দেখি আর ওই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে অনলি বা অ্যালোনটা আসলে কি নির্দেশ করছে সেটা আমাকে খেয়াল করতে হবে। অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি নির্দেশ করে, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে দিতে হবে নান বাট। যদি বস্তু নির্দেশ করে, তাহলে দিতে হবে নাথিং বাট। আর যদি সংখ্যা বা বয়স নির্দেশ করে, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। এটা সাধারণত আমরা জানি। আমরা একটা এক্সাম্পলে ফিরে যাই। অনলি স্বামী ক্যান ডু দিস, শুধুমাত্র স্বামী এটা করতে পারে। এখানে দেখো অনলিটা আসলে আমাদের খেয়াল করতে হবে অনলির পরের শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে। সাধারণত একটু ব্যতিক্রমও আছে, অনলিটা অনেক সময় বিচ্ছিন্নভাবে বসে, কিন্তু অনলি বা অ্যালোনের পরের শব্দটার দিকেই আমাদের সাধারণত নজর রাখতে হবে। তো এখানে দেখো অনলি স্বামী, অনলি স্বামী, অনলি স্বামী, স্বামীকে কিন্তু এখানে অনলি দ্বারা স্বামীকে নির্দিষ্ট করা হয়েছে যে অনলি স্বামী, শুধুমাত্র স্বামী ক্যান পারে ডু করতে দিস, এটা শুধুমাত্র স্বামী এটা করতে পারে। তার মানে অনলি দ্বারা স্বামীকে নির্দেশ করছে, যার স্বামী একজন ব্যক্তি। তো অনলি দ্বারা যখন ব্যক্তি নির্দেশ করে, তখন অনলি যেখানে থাকে ওই জায়গায় অনলিটা উঠায়া দিয়ে তুমি নান বাট ব্যবহার করতে পারো। দেখো নান বাট স্বামী ক্যান ডু দিস, স্বামী ক্যান ডু দিস, হুবহু উঠা দিলাম। আর এখানে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসালাম। কেন? কারণ অনলি দ্বারা স্বামী একজন ব্যক্তিকে নির্দেশ করছে। এবার দেখো অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তু নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট ব্যবহার করব। এখন দেখো স্বামী লাইকস অনলি সুইট,
সামি লাইক, সামি পছন্দ করে অনলি সুইট, অনলি সুইট, শুধুমাত্র মিষ্টি, অর্থাৎ মিষ্টি বেশি সে পছন্দ করে। এক্ষেত্রে অনলির পরের শব্দটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি যে অনলির পরেই আছে সুইট, তাহলে বোঝা গেল সুইট দ্বারা আসলে সুইট মিষ্টি। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা নিশ্চয়ই বস্তু বোঝায়। তা যদি বস্তু বোঝায় তাহলে অনলি যেখানে আছে এই অনলির শব্দটা তুলে দিয়ে আমরা এখানে নাথিং বাট ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের লক্ষণীয় একটা বিষয় যে অনলি শব্দটা যেখানে থাকে ওখান থেকেই কাট করে নাথিং বাটটা পেস্ট করবা, কিন্তু মাঝে মাঝে অনলিটা কিন্তু বিচ্ছিন্নভাবে অন্য জায়গায়ও থাকতে পারে। তার একটা উদাহরণ নিচে দেখো, সামি নিডস আ বুক অনলি। আমরা এখানে যেখানে অনলি ছিল সেখানে আমরা নাথিং বাট ব্যবহার করলাম, যেখানে অনলি ছিল সেখানেই আমরা নান বাট ব্যবহার করলাম। বাট কিন্তু এই এক্সাম্পলটার মধ্যে তোমরা দেখো যে এখানে সামি নিডস আ বুক, সামির একটা বই শুধুমাত্র দরকার, এখানে অনলি শব্দটা আসে শেষে। তাহলে কি আমরা শেষে এখানে নাথিং বাট ব্যবহার করব না? তার মানে এখানেও একটা রুলস আছে, সেটা হলো যে অনলি পরিবর্তে যে নাথিং বাট শব্দটা এটা কিন্তু সাধারণত নাউনের পূর্বে বসে। তো যদি আমাদের নাউনের পূর্বে যদি বসে তা তো ভালোই, যদি আমরা দেখি যে আমাদের সিস্টেম অনুযায়ী নাউনের পূর্বেই আছে কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখি যে না অনলিটা একটু বিচ্ছিন্ন জায়গায় আছে, নাউনের পূর্বে না, তাহলে সেক্ষেত্রে আমরা নাউনের পূর্বে নাথিং বাটটা ব্যবহার করব। তাহলে এখানে দেখো সামি নিডস, তারপরে এখানে নাথিং বাট আ বুক, এই অনলি শেষে কিন্তু আমরা নাথিং বাট ব্যবহার করলাম এই আ বুক নাউনের আগে, এই নাউনের আগে আমরা নাথিং বাট। তার আমরা নিয়ম শিখলাম যে অনলি বা অ্যালোন যদি বিচ্ছিন্নভাবে কোথাও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই অনলির পরিবর্তে নাথিং বাটটা নাউনের আগে বসাবো। তোমরা একটু রাইট ডাউন টু খাতায় তুলে নাও। আমরা এ পর্যায়ে দেখব অনলি বা অ্যালোন দ্বারা যখন সংখ্যা বা বয়স নির্দেশ করবে অনলি বা অ্যালোন দ্বারা যখন সংখ্যা বা বয়স নির্দেশ করবে তখন অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করবে। দেখো অনলি বা অ্যালোন দ্বারা যদি সংখ্যা বা বয়স নির্দেশ করে, এখানে অনলি বা অ্যালোনের পরের শব্দটাকেই আমরা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ওইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি সামি ইজ only 15 years old, এখানে দেখো অনলির পরের শব্দটা কি? অনলির পরের শব্দটা 15, একটা সংখ্যা। তো এক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে যেহেতু এখানে ওল্ড শব্দটা আছে আমরা এখানে বয়সও ধরতে পারি, আবার এটাকে আমরা সংখ্যা হিসাবেও বিবেচনা করতে পারি। তো যদি আমরা সংখ্যা হিসাবে বিবেচনা করি তাহলে আমরা আগেই লিখছিলাম যে সংখ্যা বা বয়স যদি বুঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করবা। তাহলে এখানে অনলি দ্বারা যদি সংখ্যা প্রকাশ করে তাহলে অনলি এর পরিবর্তে হবে সামি ইজ not more than 15 years old। এখানে দেখো সামি সামি ইজ এখানে 15 years old সব ঠিক আছে, শুধু অনলিটার পরিবর্তে নট মোর দেন বসালাম। কেন? কারণ অনলি দ্বারা এখানে সংখ্যা বা বয়স নির্দেশ করছে, এই জন্য। তাহলে আমরা একটা রুলস শিখলাম, অনলি বা অ্যালোন আমাদের খুবই সুপরিচিত রুল, কিন্তু আজকে জানলাম যে অনেক সময় অনলিটা বিচ্ছিন্নভাবে অন্য জায়গায় পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়? তারপরে অনলির পরের শব্দটার দিকেই যে আমরা নজর দেব সেটা হয়তো আমাদের আগে নাও জানা থাকতে পারে। এই বিষয়গুলো খেয়াল করে তোমরা এক্সারসাইজ করবে। এ পর্যায়ে আমরা
2 নম্বর রুলে চলে যাই। রুল নাম্বার 2, সবাই খাতায় লিখে নাও। রুল নাম্বার 2, এ পর্যায়ে দেখো আমাদের বিষয়গুলো আমাদের খুবই পরিচিত, কিন্তু এর সাথে নতুন নতুন কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের গতানুগতিক গ্রামার বইগুলোতে তোমরা খুঁজে পাবে না, সেগুলো যোগ করে আজকের ক্লাসটা নেওয়া হচ্ছে। তো তোমরা সবাই একটু গুরুত্ব দাও। মাস্ট থাকলে ক্যান নট বাট হয়, আমরা আগেও জানি, কিন্তু মাস্টের সাথে আরও কিছু আছে। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এখানে যদি আমরা কোথাও মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু আমরা দেখি আর ওই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে তোমার খেয়াল করতে হবে যে আমরা সবসময় মাস্ট, হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে ক্যান নট বাট ব্যবহার করব, প্লাস তারপর ভার্ব থেকে বাকি অংশ বা ভার্বের বেস ফর্ম লিখে বাকি অংশ লিখব। কিন্তু যদি আমরা কোথাও এই ক্যান নট বাট ব্যবহার করতে না চাই, সেক্ষেত্রে ক্যান নট হেল্প তুমি ব্যবহার করতে পারবা, কিন্তু ওই মাস্টের পরে বা হ্যাভ টুর পরে বা হ্যাজ টুর পরে যে ভার্বটা থাকবে সে ভার্বের সাথে তোমার আইএনজি করে দিতে হবে। যেমন দেখো, আই মাস্ট গো দেয়ার। হ্যাঁ, ভিজ মানে এক্সাম্পল, মানে উদাহরণ। এখন দেখো, আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব। এই সেন্টেন্সটাকে এখানে নেগেটিভ করতে বললো। এখন তুমি সেন্টেন্সটাকে নেগেটিভ করার আগে খেয়াল করতে হবে যে আমরা জানি মাস্ট শব্দটা যদি কোথাও থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে মাস্ট আছে এবং সেন্টেন্সটাকে নেগেটিভও করতে বলছে, তাহলে এখানে মাস্টের পরিবর্তে আমার দিতে হবে ক্যান নট বাট। তাহলে আই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট গো দেয়ার। আই ক্যান নট বাট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার, এখানে আই ক্যান নট বাট গো দেয়ার। এবার দেখো আমরা আরেকভাবে করতে পারি, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। দেখো, আই ক্যান নট হেল্প আমরা ব্যবহার করতে পারি, তবে যদি হেল্প ব্যবহার করি তাহলে মাস্টের পরে যে ভার্বটা দেওয়া আছে গো, এটা গোয়িং হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি হবে। তো সেক্ষেত্রে আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় দুইটা নিয়ম আমরা শিখলাম, যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে এখানে এভাবে থাকতে পারে, যেমন আই মাস্ট গো দেয়ার, এখানে থাকতে পারে আই হ্যাভ টু গো দেয়ার। আই হ্যাভ টু গো দেয়ার যদি থাকে তাহলে তুমি ওই হ্যাভ টুর জায়গায় তুমি এখানে ক্যান নট বাট ব্যবহার করবা। এ পর্যায়ে এই উদাহরণে কিছু আংশিক আরও একটা নিয়ম আমরা দেখি, বিভিন্ন সময় পাবলিক পরীক্ষায় আসে, সেটা হলো হ্যাড টু। হ্যাড টু যদি কোথাও থাকে তাহলে কুডেন্ট বাট যদি আমরা কোথাও হ্যাড টু দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের কুডেন্ট বাট অথবা কুডেন্ট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি এভাবে করতে হবে। যেমন আমি ওখানে যে আই মাস্ট গো দেয়ার দিছিলাম, এখন দেখো এখানে যদি আমরা দেই আই হ্যাড টু গো দেয়ার,
দেখো এখানে যদি আমরা আই হ্যাড টু গো দেয়ার দেই, তাহলে আমরা এতদিন যেভাবে জানছি যে শুধু মাস্ট থাকলে ক্যান নট বাট হয়, আজকে আমরা নতুন যে বিষয়গুলো জানলাম যে হ্যাভ টু হ্যাজ টু সাথে আছে, আবার পাশাপাশি আবার জানলাম যে হ্যাড টু যদি থাকে তাহলে ওই ক্যান যেখানে ক্যান নট বাট দিতাম সেখানে এখন কুডেন্ট বাট দিব, যেখানে আমি ক্যান নট হেল্প ব্যবহার করতাম ভার্বের সাথে আইএনজি, সেখানে এখন কুডেন্ট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। এখন এখানে দেওয়া আছে হ্যাড টু, হ্যাড টু যদি থাকে তাহলে কুডেন্ট বাট, তাহলে আই কুডেন্ট বাট গো দেয়ার। দেখো তাহলে মাস্ট, আই মাস্ট গো দেয়ার, সেখানে আমরা দিয়েছিলাম আই ক্যান নট বাট গো দেয়ার, এখানে দিয়েছিলাম আই হ্যাড টু গো দেয়ার। এবার এখানে আই কুডেন্ট বাট গো দেয়ার, যদি আমি এখানে আই কুডেন্ট হেল্প ব্যবহার করি তাহলে আই কুডেন্ট হেল্প গোয়িং দেয়ার, ভার্বের সাথে জাস্ট আইএনজি হবে। আমরা দুইটা নিয়ম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের দুইটা নিয়ম আমরা শিখলাম। প্রথম নিয়ম শিখলাম অনলি ভ্যালু, যেটা সবার সুপরিচিত, এবং দ্বিতীয় নিয়মটা শিখলাম যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে তাহলে ক্যান নট বাট প্লাস ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি আমরা যোগ করব। কিন্তু যদি আমরা দেখি যে হ্যাড টু আছে তাহলেও ওই মাস্টের মতোই যেখানে ক্যান নট বাট দিতাম সেখানে ক্যান নট হেল্প দিব, এবং যেখানে ক্যান নট হেল্প দিয়ে ভার্বের সাথে আইএনজি করতাম সেখানে কুডেন্ট হেল্প দিয়ে ভার্বের সাথে আইএনজি করে দিব। এরপর যে আমরা 3 নাম্বার নিয়ে চলে যাই। তিন নাম্বার রুলসে দেখো এখানে এভরি প্লাস নাউন। দেখো আমরা যদি কোথাও এভরি প্লাস নাউন দেখি তাহলে এভরির পরিবর্তে দিব দেয়ার ইজ নো প্লাস এভরির পরের শব্দ প্লাস বাট প্লাস ভার্ব থেকে বাকি অংশ। এবার দেখো আমরা যদি এভরি প্লাস নাউন কোথাও দেখি তাহলে প্রথমে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এই এভরির পরের নাউনটা, তারপরে বাট বসাবো, তারপরে ভার্ব থেকে বাকি অংশ তুলে দেব। আমরা একটু এক্সাম্পলে ফিরে যাই। ভিস মানে এক্সাম্পল, EVERY এভরি মাদার, তোমাদের সবার সুপরিচিত একটা এক্সাম্পল দিচ্ছি। এভরি মাদার লাভস হার চাইল্ড। এবার দেখো এভরি মাদার প্রত্যেক মা, লাভস ভালোবাসে, হার চাইল্ড তার সন্তানকে, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এটাকে আমরা প্রথমেই বলছিলাম যে যদি এভরি প্লাস নাউন থাকে, দেখো এভরি আছে প্লাস মাদার অর্থ মা, এটা একটা নাউন, তার মানে এভরি প্লাস নাউন পাওয়া গেল। এভরি প্লাস নাউন যদি আমরা পাই তাহলে এভরির পরিবর্তে দেয়ার কথা কি, দেয়ার ইজ নো। এবার আমরা এভরির পরিবর্তে দেই দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দ, এভরির পরে কি দেওয়া আছে, এভরি মাদার, মাদার দেওয়া আছে, তাহলে মাদারটা আমরা লিখি এভরি মাদার। এরপরে দেখো প্রথমে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের শব্দ দিলাম, এভরির পরের শব্দ মাদার, মাদার, তারপরে বাট বসাইলাম বাট, তারপর ভার্ব থেকে বাকি অংশ, তার মানে লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। দেখো
এভরি প্লাস নাউন যদি কোথাও পাওয়া যায় তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দ, তারপরে বাট, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরির পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো, তারপরে এভরি পরের শব্দ মাদার, তারপরে বাট, তারপর এখানে ভার্ব থেকে বাকি অংশ লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা এভরি মাদার লাভস হার চাইল্ডকে আমরা আরও কয়েকভাবে সমাধান করতে পারি। দেখো এখানে এভরি মাদার, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এভরির পরের শব্দ মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে হু বসাবা, তারপরে সেন্টেন্সটাকে নেগেটিভ করবা, হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। এখন আমরা দেখলাম এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা প্রথমে করছিলাম দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, কিন্তু এবার আমরা একটু ভিন্নভাবে করতেছি যে প্রথমে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দ নাউন, তারপরে হু, তারপরে সেন্টেন্সটাকে নেগেটিভ। তো ভার্বের সাথে এভাবে যুক্ত আছে এই জন্য ডাজেন্ট দিয়ে নেগেটিভ করলাম, পরে ভার্ব থেকে বাকি অংশ লিখে দিলাম। আবার আমরা অন্যভাবেও করতে পারি, যেমন এখানে এই যে দেয়ার ইজ নো, এই নো এর জায়গায় দেয়ার ইজটা বাদ দিয়ে শুধু নো মাদার, এরকম আমরা করতে পারি যে নো মাদার হেটস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড। এবার আমরা দেখি এটাকে অন্য এভাবেও করা যায়, অবলিক দিয়ে দিলাম, এভাবেও করা যায়। দেয়ার ইজ নো না দিয়ে আমি শুধু নো দিলাম, তারপরে এভরির পরের শব্দ মাদার, নো মাদার, এরপরে আমাদের যে ভার্বটা দেওয়া আছে তার বিপরীত ভার্ব দিতে হবে, অপোজিট একটা ভার্ব দিতে হবে। যেমন লাভস মানে ভালোবাসে, এর বিপরীত হলো হেটস মানে ঘৃণা করে। তাহলে এখানে দেখো নো মাদার হেটস হার চাইল্ড, এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা দেখলাম এভরি প্লাস নাউন থাকলে আমরা তিনভাবে সেটাকে সমাধান করতে পারি। ওকে, এ পর্যায়ে আমরা 4 নাম্বার নিয়মে চলে যাই। 4 নাম্বার নিয়মটা তোমাদের কাছে খুবই, এটা লিখে নাও, 3 নাম্বার নিয়মটা লিখে নাও। এ পর্যায়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 4 নাম্বার রুলসে চলে যাই। রুল নং 4। দেখো 4 নাম্বার রুলসে অলওয়েজ থাকলে নেভার হয়, অলওয়েজ থাকলে নেভার এবং মূল ওয়ার্ডটির বিপরীত ওয়ার্ড। তো এখন দেখো আমরা যদি অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে, হাবোধক বাক্যের মধ্যে আমরা যদি অলওয়েজ দেখি আর ওই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা জানি যে অলওয়েজ থাকলে নেভার এবং মূল ওয়ার্ডটির বিপরীত ওয়ার্ড হবে। যেমন হি অলওয়েজ লাভস হিম। এবার দেখো হি অলওয়েজ লাভস হিম, অর্থাৎ সে সব সময় তাকে ভালোবাসে। এখন আমরা জানি যদি অলওয়েজ থাকে আর সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে
অ্যাফার্মেটিভ। এবার আমরা নেগেটিভ করব, হি অলওয়েজ থাকলে কি হবে, নেভার। এবং যে মূল ওয়ার্ডটা, যেমন সে সব সময় তাকে ভালোবাসে, এখানে মূল মেসেজটা কি, তোমরা সবসময় মানে এখান থেকে মূল জিনিসটা কি পাওয়া গেল সেটা খেয়াল করবা। যেমন আমি যদি বলি যে আমার হাতে একটি গোলাপ ফুল আছে, এখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ না, আমার গোলাপ ফুলের মেসেজটা তোমার কাছে গুরুত্বপূর্ণ, যে একটা গোলাপ ফুল তার কাছে আছে। তো এই জন্য সে তাকে সবসময় ভালোবাসে, এখানে ভালোবাসাটাই মেইন, এই জন্য এটা মেইন ওয়ার্ড, কিওয়ার্ড বা ভার্ব যাই বলো, এটার বিপরীত। তাহলে হি নেভার হেটস হিম, অর্থাৎ সে তাকে কখনো ঘৃণা করে না। এক্ষেত্রে আমাদের তোমাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে কিছু ওয়ার্ড মুখস্থ করে নেওয়া, কিছু ওয়ার্ডের বিপরীত শব্দ আছে এগুলো মুখস্থ করে নেওয়া, যেমন ইজি, হার্ড, ওবে, ডিস ওবে, লাভ, হেট, পোলাইট, রুড, অলওয়েজ, নেভার, এরকম ওয়ার্ডগুলোকে একটু তোমরা মুখস্থ করে নেবে। আমি কিছু ওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। কিছু বিপরীত শব্দ আমি দিয়ে দিচ্ছি যেগুলো আসলে আমাদের ওই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে খুব কাজে লাগে এবং পাবলিক পরীক্ষায় এইগুলোই সাধারণত ঘুরে ফিরে বেশি আসে। যেমন ইজি, হার্ড, obey, disobey, love, hate, polite, rude, always, never, present, absent, এগুলো একটু লিখে নাও, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, ওয়াইজ, আনওয়াইজ, রিচ, পুয়ার, উইদাউট, have, has, active, lazy, আরও অনেকগুলো ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো সাধারণত ঘুরে ফিরে একটু সবচাইতে বেশি ব্যবহার হয় এই ওয়ার্ডটা, এই জন্য এই ওয়ার্ডগুলো তোমরা একটু রাইট ডাউন খাতায় লিখে নাও। আর অন্যান্য আরও ওয়ার্ড আছে সেগুলো তোমরা পরবর্তীতে পর্যায়ক্রমে জানবে। এ পর্যায়ে আমরা 2 পার্টে ক্লাসটা নিব ভাবছিলাম, তো এখানে আমরা তোমাদেরকে মাত্র 4টা রুলস তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের দেখাতে পারলাম। তো আজকে আমরা আর সামনে আগাবো না, তোমরা এই 4টা নিয়মকে বেস ধরে এই 4টা নিয়মে যত এক্সারসাইজ তোমরা যত জায়গায় পাও সেখান থেকে তোমরা এক্সারসাইজ শুরু করে দাও। এবং যদি পরবর্তী এই এক্সারসাইজ করতে গিয়ে তোমাদের যে প্রবলেমটা হবে সেটা তোমরা আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা এই মোবাইলে কল করে জানবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর বিং উইথ আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।